আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা আজকের ক্লাসটি দেখছো আশা করছি তোমরা অনেক ভালো এবং সুস্থ আছো এবং আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয় থেকে প্রতি বছর এমন কোনো বছর নাই যে বছর থেকে কোয়েশ্চেন থাকে না। ইভেন তোমাদেরকে এই বিষয়টা বলে দেই, টিচাররা যখন কোয়েশ্চেন করে, হ্যাঁ? আমাদের এমন টপিক থাকে যে টপিকগুলো থেকে টিচাররা কোয়েশ্চেন করবে। করবে। তার মানে এমন একটা টপিক নিয়ে তোমাদের মাঝে কথা বলতে যাচ্ছি, যে টপিক থেকে অবশ্যই এই বছর কোয়েশ্চেন আসবে এবং এই টপিক থেকে ১ টা না ২ টা না ৩ টাও কোয়েশ্চেন আসার সম্ভাবনা বেশি। তার মানে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজকের যে আমাদের ক্লাস সেটা হচ্ছে জেনারেল নলেজ, হ্যাঁ? আজকের যে আমাদের ক্লাস সেটা হচ্ছে জেনারেল নলেজ বা জিকে। জেনারেল নলেজ বা জিকে এবং এই জেনারেল নলেজের বিশাল একটা পার্ট কিন্তু আমাদের ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ এবং এটা যে বিষয় বলি, আমরা একটা আন্তর্জাতিক বিষয় বলি এবং বাংলাদেশ বিষয় বলি। তো আমরা কিন্তু চ্যাপ্টারে পুরো ডিটেইলসে সবকিছু নিয়ে আলোচনা করব। অ্যান্ড দেন আমরা আমাদের জিকে জেনারেল নলেজের আজকের বিশাল একটা পার্ট কভার করব। সেটা হচ্ছে জেনারেল নলেজের ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ এবং এই মহান মুক্তিযুদ্ধ থেকে কবে কি হইছে না হইছে, ভাষা আন্দোলন কবে শুরু হইছে, ভাষা আন্দোলনের সাথে কারা জড়িত, ভাষা আন্দোলন থেকে আমাদের মহান মুক্তিযুদ্ধ হইতে কি পথ আমাদের পাড়ি দেওয়া লাগছে। তো সবকিছুই কিন্তু আমরা আজকের আমাদের এই ক্লাসে শেষ করব এবং এই ক্লাসটি যদি কেউ দেখে, আমাদের ইনশাআল্লাহ ভর্তি পরীক্ষায় অবশ্যই কমন পাবে। এই কথাটা মাথায় রেখো। সো আমি বোর্ডের বাইরে চলে যাচ্ছি। তোমরা একটু দেখে নাও যে আজকের ক্লাসের যে আমাদের টপিক, হ্যাঁ? তো ভাষা আন্দোলনের থেকে শুরু করে আমাদের পাকিস্তান আমল, তারপর হচ্ছে মহান মুক্তিযুদ্ধ, সাহিত্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক যে সাহিত্য ও চলচ্চিত্র আছে, সেইখান থেকেও কিন্তু প্রতি বছর কিন্তু কোয়েশ্চেন থাকে। সো এটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে চলচ্চিত্র, বিশেষ করে কিছু চলচ্চিত্র আছে, যেমন হচ্ছে তোমার তোমার 'আরেক ফাল্গুন' এইটা কার লেখা? তারপরে মুক্তিযুদ্ধের সময় এমন কিছু আ গান ছিল, যে গানগুলো রচয়িতা কে এবং গানগুলোর সুরকার কে? তো 'আমার ভাই রক্ত রাঙানো ২১শে ফেব্রুয়ারি' এই গানের তোমার রচয়িতা কে? সুরকার কে? সো এগুলো থেকে কিন্তু প্রতি বছর কোয়েশ্চেন থাকে। আমরা আশা করছি সেই বিষয়গুলো কিন্তু আমরা কভার করব। সো আমরা বোর্ড থেকে সরে যাচ্ছি, তোমরা একটু টপিকটা দেখে দাও। তো আমাদের ১ম হচ্ছে ভাষা আন্দোলনের সময় ১ম একটা সংগঠন আছে। ১ম সংগঠনটার নাম কি? ১ম সংগঠনটার নাম হচ্ছে তমুদ্দুন মজলিস। তমুদ্দুন, হ্যাঁ? তমুদ্দুন। তোমরা দেখতে পাচ্ছ আশা করছি। তমুদ্দুন তমুদ্দুন মজলিস। প্রতি বছরই কিন্তু তোমার দেখা যায় যে এই টাইপসের কোয়েশ্চেন থেকে কিন্তু ব্যাপক পরিমাণ কোয়েশ্চেন থাকে এবং তমুদ্দুন যে মজলিস আছে, এটাকে প্রতিষ্ঠা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্বুল কাসেম। তো ভাষা আন্দোলনের সময় ১ম সংগঠন হচ্ছে তমুদ্দুন মজলিস এবং এই তমুদ্দুন মজলিসের যিনি সংগঠক বা যিনি তোমার হচ্ছে এটা সংগঠন করছে বা মানে যে প্রতিষ্ঠা করছে, তার নাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হচ্ছে আ আবুল কাশেম। আবুল কাশেম। প্রতিযোগিতামূলক প্রশ্ন থেকে প্রতিযোগিতামূলক যখন তুমি পরীক্ষাগুলো তুমি ফেস করবা, তখন দেখবা যে এই টাইপসের কোয়েশ্চেন কিন্তু অনেক মানে হচ্ছে তুমি পাবা। ভাষা আন্দোলনের ১ম পুস্তিকার নাম হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, হ্যাঁ? আ এরপর আরেকটা তোমার গুরুত্বপূর্ণ একটা আ আ মানে হচ্ছে পয়েন্ট, সেটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করার মানে ঘোষণা দেন হচ্ছে ঢাকায় ১৯৪৮ সালে। তাহলে কত সালে মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন? এটা হচ্ছে তোমার ১৯৪৮ সালে। আমি এটা লিখে দিচ্ছি। আমি একটু বাইরে যাচ্ছি বারবার। তার কারণটা হচ্ছে আমি যখন একটু ফোকাসে থাকবো, দেখবা যে তখন এই বোর্ডটা কিন্তু ব্লার হয়ে যাবে। তো তোমরা ভালো কিছু দেখতে পাবে না। তো এটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু আ উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা দেন হচ্ছে ঢাকায় ১৯৪৮ সালে। ১৯৪৮ সালে। ঠিক আছে? এরপর হচ্ছে পাকিস্তানের যে গণপরিষদ আছে, সেই গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। আমি আবার বলছি এই তথ্যটা, এটা হচ্ছে তোমার পাকিস্তানের যে গণপরিষদটা আছে, সেই গণপরিষদের মধ্যে তোমার
এই গণপরিষদের মধ্যে বাংলাকে রাষ্ট্রভাষা করার যে প্রস্তাব দেন, তার নাম হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। তার মানে ওদের যে পাকিস্তানে যে আমাদের যে গণপরিষদটা আছে, সেই গণপরিষদে তোমার প্রস্তাব করেন যে বাংলাকেই একমাত্র আমাদের যে রাষ্ট্রভাষা আছে, সেই বাংলাকেই কিন্তু একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। ধীরেন্দ্রনাথ দত্ত ধীরেন্দ্রনাথ দত্ত এবং এটাও কিন্তু 1948 সালে 1948 সালে কিন্তু তিনি হচ্ছে কি করেন, এই উর্দুকে যে বাংলাকে রাষ্ট্রভাষা করার কিন্তু প্রস্তাব দেন। তো এরপরে যে বিষয়টা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 144 ধারা ভঙ্গ করেন কবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্টরা আছে বা শিক্ষার্থীরা আছে, তারা কিন্তু যে কাজটা করেন সেটা হচ্ছে যে 144 ধারা যে দেওয়া হয়েছিল, 144 ধারাকে ভঙ্গ করেন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা। এবং সেটা কত সালে? সেটা হচ্ছে 1952 সালে। এই তো চলে আসছি, 1952 সাল। তার মানে 48 থেকে 52 সাল পর্যন্ত কয়েকটা বিষয় ইম্পর্টেন্ট। প্রথম সংগঠনের নাম তমুদ্দুন মজলিস। কে গঠন করেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম। এবং 1948 সালে কি হয়? 1948 সালে প্রথম ঘোষণা দেন হচ্ছে যে মোহাম্মদ আলী জিন্নাহ, উনি কি ঘোষণা দেন? উনি ঘোষণা দেন হচ্ছে যে উর্দুকেই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করতে হবে। দেন এটার এগেইনস্টে যিনি হচ্ছে তোমার যে বাংলাকে রাষ্ট্রভাষা, পাকিস্তানের গণপরিষদে বাংলাকেই একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করার জন্য উনি প্রস্তাব করেন। ওনার নাম হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। অ্যান্ড দেন হচ্ছে 144 ধারা ভঙ্গ করে কারা? ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এবং 144 ধারা ভঙ্গ করার পরেই কিন্তু 1952 সালে কিন্তু শুরু হয় হচ্ছে ভাষা আন্দোলন। 21শে ফেব্রুয়ারি 1952 সালে। এটা হচ্ছে মানে 144 ধারা ভঙ্গ হয় হচ্ছে 1952 সালের 21 ফেব্রুয়ারি। আশা করছি তোমরা দেখতে পারতেছো যে 1952 সালের 21 ফেব্রুয়ারি 144 ধারা ভঙ্গ করেন কারা? 144 ধারা ভঙ্গ করেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঠিক আছে? এবং ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার যে মুখ্যমন্ত্রী ছিলেন, এইটা তুমি দেখবা যে কোয়েশ্চেনে কিন্তু বারবার ঘুরে ফিরে আসে যে ভাষা আন্দোলনের সময় কিন্তু পাকিস্তানের যে মুখ্যমন্ত্রী ছিলেন, এই মুখ্যমন্ত্রীর নামটাও কিন্তু অনেক সময় আসে। আমি ডিটেলসে পড়াচ্ছি কেন? তার কারণটা হচ্ছে কিন্তু বারবার কিন্তু যে ঘুরে ফিরে যে কোয়েশ্চেনগুলো আসে, সেগুলো কিন্তু তোমাদেরকে এগুলো সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে যে আমাদের যে ভাষা আন্দোলনকালীন সময়ে পাকিস্তানের তোমার পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু নুরুল আমিন। পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। এবং ভাষা আন্দোলনকালীন সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, ভাষা আন্দোলন মানে আমি এখন যা কথা বলবো সেটা হচ্ছে 1952 সাল নিয়ে। এবং পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে নুরুল আমিন। এবং হচ্ছে প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তিনি হচ্ছে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে খাজা নাজিমুদ্দিন। দেখো, আমি এই পর্যন্ত যতগুলা ইনফরমেশন দিচ্ছি, প্রত্যেকটা ইনফরমেশন ভর্তি পরীক্ষার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি প্রথম থেকে শুরু করে যতগুলা ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি, সবগুলাই বেশি বেশি ইম্পর্টেন্ট এবং এগুলো থেকে কোয়েশ্চেন আসে। প্রথম বললাম যে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন কত? 1952 সালের। সেটা হচ্ছে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। এবং খাজা নাজিমুদ্দিন ছিলেন কিন্তু খাজা নাজিমুদ্দিন ছিলেন কিন্তু ভাষা আন্দোলনকারী সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী। এবং এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ একটা তোমার পয়েন্ট আছে যে আমাদের ইউনেস্কো, আমাদের যে ইউনেস্কো, তো তোমাদের আজকের কাজ হচ্ছে ইউনেস্কোর যে তোমার ফুল মিনিংটা আছে, ইউনেস্কোর যে
ফুল ফর্মটা আছে সেই ফুল ফর্মটা ক্লাস শেষ করে আমাদেরকে হোমওয়ার্ক দিবে। হ্যাঁ, ইউনেস্কোর ফুল ফর্মটা তোমরা আমাকে জানাবে। তো ইউনেস্কো কি করে, ইউনেস্কো যেটা করে সেটা হচ্ছে 1952 সালে 21শে ফেব্রুয়ারিকে কি করে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে কিন্তু স্বীকৃতি পাইছি আমরা। হ্যাঁ, 1952 সালের এই যে আমরা আমাদের মাতৃভাষার জন্য যারা হচ্ছে জীবন দিলেন, এবং ইউনেস্কো যেটা করে, ইউনেস্কো কিন্তু স্বীকৃতি দেয়। স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে তো ইউনেস্কো এই যে ভাষা আন্দোলন আছে, আমাদের 21 ফেব্রুয়ারিকে আমাদের এই আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করা হচ্ছে কত সালে? এটা করে হচ্ছে 1999 সালে। 1999 সালে কিন্তু কি করে ইউনেস্কো আমাদের এই 21শে ফেব্রুয়ারি যে ফেব্রুয়ারিকে আমাদের মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দান করে। এটা আমাদের, এবং ভাষা আন্দোলনের সময় স্পেসিফিক কিছু শহীদ আছে যাদের কথা কিন্তু আমাদের অবশ্যই জানা প্রয়োজন। বিশেষ করে রফিক, সালাম, বরকত, জব্বার এবং শফিউর। রফিক, সালাম, বরকত, জব্বার এবং শফিউরের নাম কিন্তু আমাদের অবশ্যই মনে রাখা উচিত। কারণ হচ্ছে এইভাবে কোয়েশ্চেনটা আসে, নিচে কোন ব্যক্তি ভাষা আন্দোলনের শহীদ? তাহলে আমরা যদি নাই জানি তাহলে কিন্তু আমাদের কিন্তু হবে না। সো রফিক, সালাম, বরকত, শফিউর, জব্বার। রফিক, সালাম, আমি আবার বলছি, রফিক, সালাম, বরকত, শফিউর, জব্বার। রফিক, সালাম, বরকত, শফিউর, জব্বার, ওনারা হচ্ছে ভাষা শহীদ। আশা করছি তোমরা বুঝতে পারছো। সো নেক্সট আমরা যে তোমার চলে যাব, বা তোমার চলে যাব ভাষা আন্দোলনের প্রথম। আমাদের এরপরের টপিক হবে ভাষা আন্দোলনের প্রথম। ভাষা আন্দোলনের প্রথম কি প্রথম আছে? হ্যাঁ, ভাষা আন্দোলনে প্রথম কোন ঘটনা ঘটছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম একটা কবিতা আছে ভাষা আন্দোলনের সময়, প্রথম একটা কবিতা আছে, কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। তো এটা কার লেখা কবিতা বা রচয়িতাকে? এটা উনি যে এটা কবিতাটা লিখছে ওনার নাম হচ্ছে মাহবুবুল আলম চৌধুরী। ওনার নামটা আমি বলে দিচ্ছি আবার, কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। উনি যে এটা রচয়িতা, ওনার নাম হচ্ছে মাহবুবুল আলম চৌধুরী। কাঁদতে আসেনি, হ্যাঁ, কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। দাবি নিয়ে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। যিনি লিখছে ওনার নাম হচ্ছে মাহবুবুল আলম চৌধুরী। হ্যাঁ, বাকি ডট মাহবুবুল আলম চৌধুরী। তারপর হচ্ছে প্রথম গান হচ্ছে ভুলবো না 21 ফেব্রুয়ারি, ভুলবো না, এটা রচয়িতা হচ্ছে ভাষা সৈনিক গাজীউল হক। ভুলবো না এটা হচ্ছে কি কবিতা হচ্ছে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। প্রথম গান হচ্ছে ভুলবো না 21 ফেব্রুয়ারি, ভুলবো না, রচয়িতা হচ্ছে ভাষা সৈনিক গাজীউল হক। তো কবিতা পড়লাম, তারপর হচ্ছে তোমার গান। এরপর হচ্ছে আরেক ফাল্গুন, মোস্ট ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। এইটা হচ্ছে তোমার আমাদের যে উপন্যাস আছে, হ্যাঁ, উপন্যাস, আমাদের ভাষা আন্দোলন নিয়ে একটা উপন্যাস আছে, সেটা হচ্ছে আরেক ফাল্গুন। বিখ্যাত একটা উপন্যাস, এবং যিনি এটা লিখছে উনিও বিখ্যাত। ওনার নাম হচ্ছে কি? ওনার নামটা তোমরা জানো? ওনার নামটা হচ্ছে জহির রায়হান। তার মানে হচ্ছে প্রথম উপন্যাস হচ্ছে কে? ওনার নাম হচ্ছে, প্রথম উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন। লিখেছেন কে? জহির রায়হান। সো আশা করছি তোমরা বুঝতে পারছো যে ভাষা আন্দোলনের সময় প্রথম উপন্যাসের নাম হচ্ছে আরেক ফাল্গুন, লিখেছেন কে? জহির রায়হান।
এরপরে প্রথম নাটক, একটা নাটক আছে, প্রথম নাটকের নাম হচ্ছে কবর। ভাষা আন্দোলনের সময় প্রথম নাটক হচ্ছে কবর, এবং হচ্ছে প্রথম নাটকের রচয়িতা হচ্ছে মুনির চৌধুরী। হ্যাঁ, এই কবর যিনি রচয়িতা করছে, নাটকটি রচনা করেছে, তার নাম হচ্ছে মুনির চৌধুরী। ঠিক আছে। প্রথম উপন্যাসের নাম হচ্ছে আরেক ফাল্গুন, লিখেছেন জহির রায়হান। তারপর হচ্ছে নাটক হচ্ছে কবর, যিনি লিখেছেন হচ্ছে মুনির চৌধুরী। আশা করছি তোমরা এই ইনফরমেশনগুলো আয়ত্ত করতে পারছো। প্রয়োজনে একবার পজ দিয়ে প্রয়োজনে নিজে খাতায় নোট করো পরবর্তীতে, যাতে করে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। প্রথম চরিত্র হচ্ছে জীবন থেকে নেয়া, এটাও পরিচালক হচ্ছে জহির রায়হান। প্রথম চলচ্চিত্র দেখো, আমরা আজকে ক্লাসটা এমনভাবে করব যাতে করে যেখান থেকে কোশ্চেন আসুক, হ্যাঁ, চলচ্চিত্র, হ্যাঁ, যেখান থেকে কোশ্চেন আসুক যাতে করে আমরা অ্যাটলিস্ট অ্যান্সারটা দিতে পারি, যে যেখান থেকে কোশ্চেন আসুক। যেমন হচ্ছে তোমার প্রথম চলচ্চিত্রের নাম হচ্ছে জীবন থেকে নেয়া, জহির রায়হানের। জীবন থেকে নেয়া, লিখেছেন কে? জহির রায়হান। একাধারে কিন্তু জহির রায়হান আসলে কিন্তু ওনাকে আমি আসলে মানে একদম কি বলবো যে A to Z আসলে উনি অনেক কিছুই জানেন। তার কারণটা দেখো, তুমি উপন্যাস তুমি যদি খেয়াল করো যে আরেক ফাল্গুন, কার লেখা? জহির রায়হানের লেখা। এরপর হচ্ছে তোমার প্রথম চলচ্চিত্র কে লিখছে? চলচ্চিত্রের নাম হচ্ছে জীবন থেকে নেয়া, পরিচালক কে? জহির রায়হান। ঠিক আছে। এবং প্রথম যে সংকলন আছে সেটা হচ্ছে ২১শে ফেব্রুয়ারি, হাসান হাফিজুর রহমান। প্রথম সংকলন তোমরা দেখতে পাচ্ছ আশা করছি, যে প্রথম সংকলন হচ্ছে ২১শে ফেব্রুয়ারি। প্রথম সংকলন হচ্ছে ২১শে ফেব্রুয়ারি, লিখেছেন কে? হাসান হাফিজুর রহমান। আমি এখানে লিখে দিচ্ছি, হাসান হাফিজুর। দেখো, আজকের ক্লাসে যা পড়াবো A to Z আলহামদুলিল্লাহ সবগুলো ইনফরমেশন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ইনফরমেশনগুলো একদম পরীক্ষায় আসার মতো, ঠিক আছে, পরীক্ষায় আসবার মতো সবগুলো ইনফরমেশন একদম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সো এরপরে আমরা যে টপিকে চলে যাব, ঠিক আছে, চলো সেটা একটু দেখে নেই। সেটা হচ্ছে পাকিস্তান আমল। এখন আমরা যে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে পাকিস্তান আমল। পাকিস্তান আমলে কি কি হয়েছে না হয়েছে সেগুলো আমাদেরকে একটু জানতে হবে। পাকিস্তান আমলের আমাদের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। যেমনটা হচ্ছে, তুমি যদি চিন্তা করো যে যুক্ত ফ্রন্ট, হ্যাঁ, যুক্ত ফ্রন্টের যে নির্বাচনটা, এই নির্বাচনটা কবে হয়েছিল? আমরা জানি যে যুক্ত ফ্রন্টের যে নির্বাচনটা আছে সেটা হচ্ছে ১৯৫৪ সাল। হ্যাঁ, দেখো আমরা কিন্তু অলরেডি কিন্তু ভাষা আন্দোলন কিন্তু ক্রস করে ফেলেছি, এবং আমরা এখন যেটা যাচ্ছি সেটা হচ্ছে কিন্তু আমরা মুক্তিযুদ্ধের দিকে যাচ্ছি, এবং আমরা এখন আছি হচ্ছে ১৯৫৪ সাল। হ্যাঁ, ১৯৫৪ সাল থেকে আমরা আস্তে আস্তে কিন্তু একদম ১৯৭১ সাল পর্যন্ত এগিয়ে যাব, এবং ৭১ সালের যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো কিন্তু আমরা আস্তে আস্তে উল্লেখ করবো। এখন আমরা একটু ফ্রেশ করে নিচ্ছি আমাদের বোর্ডটা, এবং যাতে করে তোমাদের ইনফরমেশনগুলো দেখতে পারো। যুক্ত ফ্রন্টের নির্বাচন, হ্যাঁ, যুক্ত ফ্রন্টের, দেখতে পাচ্ছ আশা করছি, যুক্ত ফ্রন্টের নির্বাচন। যুক্ত ফ্রন্টের যে নির্বাচনটা হয় সেই নির্বাচনটা কত সালে হয়? ১৯৫৪ সালে। ১৯৫৪ সালে যুক্ত ফ্রন্টের নির্বাচন হয় ১৯৫৪ সালে। এরপর হচ্ছে কাগমারি সম্মেলন যেটা আছে। যুক্ত ফ্রন্টের দল কিন্তু ছিল হচ্ছে কয়টা? যুক্ত ফ্রন্টের দল কিন্তু ছিল হচ্ছে ৪টা: আওয়ামী, মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম, গণতান্ত্রিক দল। হ্যাঁ, তারপরে হচ্ছে
আমাদের যে যুক্তফ্রন্টের নির্বাচন হয়েছে, এই নির্বাচনে কারা কারা তোমার কন্ট্রিবিউট করছে, সেটা হচ্ছে আমাদের কারা কন্ট্রিবিউট করছে। আওয়ামী মুসলিম লীগ ছিল, হ্যাঁ, আওয়ামী মুসলিম লীগের নেতা ছিল হচ্ছে মাওলানা ভাসানী। কৃষক শ্রমিক পার্টির নেতা ছিলেন AK ফজলুল হক। নেজামে ইসলাম যিনি ছিলেন সেটা হচ্ছে মাওলানা আতাহার আলী, এবং গণতান্ত্রিক যে দলটা আছে হাজী মোহাম্মদ দানেশ। সো আমাদের কিন্তু একটা কোয়েশ্চেন আসতে পারে এখান থেকে, একটা কোয়েশ্চেন অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তার কারণটা হচ্ছে যুক্তফ্রন্টের নির্বাচনে আওয়ামী মুসলিম লীগের নেতা কে ছিলেন? আমি আবার বলছি যে যুক্তফ্রন্টের নির্বাচনে আওয়ামী মুসলিম লীগের নেতা কে ছিলেন? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। হ্যাঁ, আমি এগুলো লিখছি না, তার কারণটা হচ্ছে তোমরা শুধু একটু শুনে রাখো। আওয়ামী মুসলিম লীগের নেতা ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এরপর হচ্ছে কৃষক শ্রমিক যে পার্টি আছে, কৃষক শ্রমিক পার্টির যে নেতা ছিলেন খুবই গুরুত্বপূর্ণ একবারে বলা চলে, ওনার নাম হচ্ছে AK ফজলুল হক। কাকে বাংলার ভাগ বলা হয়? কিন্তু AK ফজলুল হককে। সো এই তোমার ইনফরমেশনটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যে কাকে বাংলার ভাগ বলা হয়। তার নাম হচ্ছে AK ফজলুল হককে। এবং পূর্ব বাংলার যে আমাদের আরেকটা ইনফরমেশন আছে, যে পূর্ব বাংলার যে মুখ্যমন্ত্রী ছিলেন, প্রথম মুখ্যমন্ত্রী সে কে ছিলেন? পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী, তোমরা আশা করছি আজকের পর থেকে ইনফরমেশনগুলো আর ভুলবে না। পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। ভাষা আন্দোলনের সময় ছিলেন, আজ বললাম যে নুরুল আমিন ছিলেন প্রথম নির্বাচিত। AK ফজলুল হক শেষ মুখ্যমন্ত্রী ছিলেন আতাউর রহমান খান। তো আমরা এদিকে আসলে এখন আমরা যাব না, আমরা যে বিষয়টার দিকে যাচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে মুক্তিযুদ্ধ পর্যন্ত আমাদেরকে এখন কিন্তু পৌঁছাইতে হবে। তার কারণটা কিন্তু আমরা এখনও কিন্তু 1954 সালে আছি। এরপর আমরা কাকমারি সম্মেলনটা হয় 1957 সালে। আমি একটু লিখে দেই, কাকমারি সম্মেলন 1957 সালে। হ্যাঁ, 1957 সালে কিন্তু কাকমারি সম্মেলন হয়। সামরিক শাসন জারি করে কিন্তু 1958 সালে। আমি একটু লিখে দিচ্ছি, সামরিক শাসন জারি হয় 1958 সালে। দেখো, বারবার যখন তুমি এগুলো পড়াশোনা করবে তখন কিন্তু এগুলো মুখস্থ হয়ে যাবে, যে সামরিক শাসন যে জারি হয় সেটা হচ্ছে 1958 সালে। এবং এরপর কিন্তু আরেকটা আন্দোলন হয়, এই আন্দোলনের নাম হচ্ছে শিক্ষা আন্দোলন, যেটা কিন্তু শিক্ষা আন্দোলনটা হয় 1962 সালে। হ্যাঁ, শিক্ষা আন্দোলন 1962 সাল। তাহলে কয়টা জানলাম? যুক্তফ্রন্টের নির্বাচন হইল 1954 সাল, কাকমারি সম্মেলন হইল 1957 সাল, সামরিক শাসন জারি করলো 1958 সাল, শিক্ষা আন্দোলন হচ্ছে 1962 সাল। এবং এরপরেই আসি আমাদের হচ্ছে 6 দফা। ভেরি ইম্পর্টেন্ট 6 দফাগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। তার কারণ 6 দফায় মূলত কোন বিষয়গুলা উল্লেখ করা হয়েছে, 6 দফা আসলে কি, এই বিষয়গুলো কিন্তু তোমাকে ঘাটাঘাটি করতে হবে। আজকে যদি টোটালি তোমাদেরকে আবার একটা জিকের আজকে বেসিকগুলো নিয়ে আবার শুরু করি, তাহলে কিন্তু আসলে অনেক সময় চলে যাবে। আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত। আমি চাচ্ছি যে ক্লাসটা 1 ঘন্টার মধ্যেই শেষ করে দেওয়ার জন্য। আশা করি ইনশাল্লাহ হবে, চেষ্টা করি। এরপর হচ্ছে আমাদের যে তোমার 6 দফা হয়, 6 দফাটা হয় হচ্ছে 1966 সাল, 1966 সালে 6 দফা 66 সালে হইল। এরপর আগরতলা ষড়যন্ত্র মামলা। হ্যাঁ, তোমরা দেখা যাচ্ছে হয়তো আমি একটা লাইন লিখে আবার উপর থেকে মুছতে শুরু করবো। হ্যাঁ, আগরতলা ষড়যন্ত্র মামলা। আগরতলা ষড়যন্ত্র যে মামলাটা হয়, সে মামলাটা হয় হচ্ছে 1968 সাল। 1968 সালে কিন্তু আগরতলা মামলা তোমার শুরু হয়, মামলা হয়। এবং 69-এর গণ অভ্যুত্থানটা হয় কত সালে?
ঊনসত্তরের গণ অভ্যুত্থান। আর হয়তো দেখা যাচ্ছে না, আমি এখানে আর লিখলেও তেমন হচ্ছে খুব ভালো একটা দেখা যাবে না। ঊনসত্তরের গণ অভ্যুত্থান। ঊনসত্তরের গণ অভ্যুত্থান, এটা হচ্ছে 1969। দেখো কতগুলো ইনফরমেশন, আমি আবার যেহেতু এই ইনফরমেশনগুলো আমি আবার রিপিট করছি। যুক্তফ্রন্টের নির্বাচন হয় 1954 সাল, কাকমারি সম্মেলন হয় 1957 সাল, সামরিক শাসন জারি হয় 1958 সাল, শিক্ষা আন্দোলন হয় 1962 সাল, হ্যাঁ, 6 দফা হয় 1966, আগরতলা ষড়যন্ত্র মামলা 1968, এবং হচ্ছে 69-এর গণঅভ্যুত্থানটা হয় হচ্ছে 1969। আশা করছি সবগুলো তোমার ইনফরমেশন আশা আশা করি যে বুঝতে পারছো। এবং এরপর একটা সাধারণ নির্বাচন হয়। সেটা হচ্ছে 1970 সালে যে নির্বাচনটা হয় ওটাকে আমরা সাধারণ নির্বাচন বলি। এবং ওই নির্বাচন নিয়ে অনেক বিতর্ক আছে। ওই নির্বাচনে কে জয়লাভ করেও ক্ষমতায় বসতে পারে নাই, সে বিষয়গুলো কিন্তু আমরা আশা করছি সামনে কিন্তু আলোচনা করব। সো এই ইনফরমেশনগুলো কিন্তু এখন আর আমাদের দরকার নাই, একটু কষ্ট করে মুছে দিচ্ছি। একটু আশা করছি তোমরা এই ক্লাসটা স্ক্রিনশট দিয়ে রাখতেছো। সো এরপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। এরপর আমরা সেই 1948 সাল, 1952 সাল থেকে শুরু করে তোমার কতগুলো স্টেপ কিন্তু আমরা অলরেডি আগাই ফেলছি, হ্যাঁ। সো এখন কিন্তু আমরা মোটামুটি একটা বেস্ট ভালো পর্যায়ে আছি। এখন আমরা কিন্তু যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা, মুক্তিযুদ্ধের ধারাবাহিক যে ঘটনাগুলো আছে, ধারাক্রম আছে যেটা, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। যেমন কি আলোচনা, আমি একটু লিখেই দিচ্ছি হেডিংটা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা, এটা আবার কি? হ্যাঁ, এটা আবার কি? এবং মুক্তিযুদ্ধের ধারাবাহিক যে ঘটনাক্রম, হ্যাঁ, মুক্তিযুদ্ধের ধারাবাহিক যে ঘটনাক্রম, আমাদের যে এই যে মুক্তিযুদ্ধ আসছে, এই মুক্তিযুদ্ধ কিন্তু এমনি আসে নাই, এবং এইটা কিন্তু একটা সিকোয়েন্স অনুযায়ী আগাইছে। দেখো যে 1952 সালের ভাষা আন্দোলনে সেই রফিক, শফিক, জব্বার যারা হচ্ছে জীবন দিছে, হ্যাঁ, এদের হাত ধরেই কিন্তু আমাদের এই মুক্তিযুদ্ধের যে পথ আছে, সেই পথ কিন্তু অগ্রসর হয়েছে। সে আমাদের ভাষা আন্দোলন, আমাদের মায়ের ভাষা কেড়ে নেওয়া থেকে শুরু করে আজকে তোমার হচ্ছে এখন আমরা স্বাধীন। তো এর পেছনে যারা হচ্ছে আত্মত্যাগ করছে, যারা হচ্ছে লাইফকে তোমার স্যাক্রিফাইস করছে, লাইফকে বিলিয়ে দিছে। সো তো এই ঘটনাগুলাই কিন্তু আমরা মূলত হচ্ছে মুক্তিযুদ্ধর এই বিষয়গুলো থেকে কিন্তু জানতে পারতেছি। এবং এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 1971 সালের 2 মার্চে কি হয়েছিল, 3 মার্চে কি হয়েছিল, 7 মার্চে কি হয়েছিল, এবং 19 মার্চে কি হয়েছিল, সেই সবগুলা বিষয় ক্রমান্বয়ে কিন্তু আমরা আলোচনা করব। 2 মার্চ আসলে কি আলোচনা হয়েছে, বা 2 মার্চে কি হয়েছে, সে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। বাংলাদেশের পতাকা প্রথমবারের মতো উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি আছে, ডাকসুর ভিপি যেটাকে বলে, ওনার নাম হচ্ছে আসম আব্দুর রব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বটতলা আছে সেখানে। তাহলে 2 মার্চের যে প্রথম যে, এবং ভেরি ইম্পর্টেন্ট একটা তোমার হইতে পারে, পয়েন্ট হইতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হয় 2 মার্চের ঘটনার মধ্যে, বেশ ইম্পর্টেন্ট ঘটনার মধ্যে একটা ঘটনা হচ্ছে যে ওই দিন কি হয়, জাতীয় তোমার পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন কে? ডাকসুর ভিপি আসম আব্দুর রব। কোথায় উত্তোলন করেন? ঢাকা ইউনিভার্সিটির বটতলায় কিন্তু এই জাতীয় তোমাদের যে আমাদের প্রথমের যে জাতীয় বাংলাদেশের পতাকা আছে সেই পতাকা উত্তোলন করে। তা আমি এটা একটু শর্টকাটে লিখে দিচ্ছি, পতাকা উত্তোলন কে করেন? আসম আব্দুর রব। আব্দুর রব কে ছিলেন? উনি হচ্ছে ডাকসুর ভিপি। আসম আব্দুর রব কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আশা করছি, উনি কিন্তু তোমার এই কাজটা করেন যে মুক্তিযুদ্ধের যে পতাকা আছে আমাদের যে পতাকা আছে সেটা কিন্তু উত্তোলন করা হয়। এরপর পল্টন ময়দানে যাওয়া হচ্ছে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধুর সামনে পাঠ করা হয় বাংলাদেশের প্রথম যে স্বাধীনতার যে ইস্তেহার আছে, স্বাধীনতার ইস্তেহার তোমার পাঠ করা হয় বঙ্গবন্ধুর সামনে,
এবং হচ্ছে ইশতেহার পাঠ করেন কিন্তু আমাদের পরিচিত এবং হচ্ছে খুবই কমন একটা নাম শাহজাহান সিরাজ কিন্তু কি করেন এই এরপর ২ এর পরে হচ্ছে ৩ই মার্চ, হ্যাঁ? ৩ই মার্চ ৩ই মার্চ। আর দেখো আজকের ক্লাসটা আসলে যারা করতেছো, আজকের ক্লাসে তোমরা আমাদের যে ডিটেইলস পড়ানো হচ্ছে, এইটা শুধু যে আমাদের ভর্তি পরীক্ষায় কাজে লাগবে, আইসটিমার্স ভর্তি পরীক্ষায় যে কাজে লাগবে এমনটা না। তুমি যদি ক্লাসটা একদম ফিটফাট বুঝতে পারো এবং হচ্ছে তোমার যদি আউটকামটা ভালো থাকে, তুমি যদি খুব ভালো একটা তুমি আউটপুট এখান থেকে দিতে পারো, তুমি যেকোনো প্রতিযোগিতামূলক মানে পরীক্ষা ইনশাআল্লাহ টিকবা। সো ৩ই মার্চের ঘটনাটা কি? ৩ই মার্চে যেটা করা হয় সেটা হচ্ছে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়। স্বাধীনতার ইশতেহার ইশতেহার পাঠ করা হয়। কে পাঠ করেন? শাহজাহান সিরাজ। শাহজাহান সিরাজ শাহজাহান সিরাজ যিনি আছেন উনি তোমার স্বাধীনতার ইশতেহার পাঠ করেন এবং বঙ্গবন্ধুকে কিন্তু ওই দিনই জাতির জনক হিসেবে কিন্তু ঘোষণা করা হয়। জাতির জনক, হ্যাঁ? জাতির জনক বঙ্গবন্ধুকে ঘোষণা করা হয়। এখন দেখো আসলে এই জাতির জনক বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুকে নিয়ে কিন্তু এখন বেশ একটা স্টাডি এখন মানে কোয়েশ্চেনটা কিন্তু আসার সম্ভাবনা একটু কম। তার কারণটা হচ্ছে আমি তোমাকে একটু বলি। সরকার চেঞ্জ যখন হয়, ফ্রিলি বলি, কেউ আসলে মাইন্ডে নিও না। সরকার যখন চেঞ্জ হয়, যে দলের সরকার ক্ষমতায় থাকবে, ওই টাইপসের কোয়েশ্চেনটা হওয়া স্বাভাবিক বিষয়। আমার কথাটা তোমরা আসলে বুঝতে পারো, বুঝার চেষ্টা করো। যে দল যখন তোমার গভর্নমেন্ট বা ক্ষমতায় থাকে, পাওয়ারে থাকে, ওই দলের রিলেটেড ওই দলের নেতা নিয়ে কিন্তু কোয়েশ্চেনগুলা বেশি হয়। বিগত ১৫ বছরে যে কোয়েশ্চেনগুলা তোমরা খেয়াল করছো যে বঙ্গবন্ধুকে নিয়ে কিন্তু ব্যাপক পরিমাণ কোয়েশ্চেন হয় এবং এখনও কোয়েশ্চেনগুলা কিন্তু আসার সম্ভাবনা আছে, বাট চান্স একটু কম। আবার ইনশাআল্লাহ যখন তোমার আর কিছু বলতে চাচ্ছি না, আমি আমার লাইনেই থাকি। নেক্সট তো ৩ মার্চ চলে গেল। ২ মার্চের পরে কিন্তু আমাদের ৩ মার্চ চলে গেল। এরপর হচ্ছে আমাদের ৭ই মার্চ, হ্যাঁ? ৭ই মার্চ ৭ই মার্চ ৭ই মার্চের যে তোমার ঘটনাটা হচ্ছে কি, রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ। ৭ই মার্চে যে কাজটা করা হয় সেটা হচ্ছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ। আমি শুধু ঐতিহাসিক ভাষণটি লিখছি, ঐতিহাসিক ভাষণ। তো ৭ই মার্চের যে ভাষণটা আছে, হ্যাঁ? এটাই কিন্তু মূলত হচ্ছে ঐতিহাসিক ভাষণ এবং এই ভাষণটি কে দেন? উনি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণটি দেন এবং ১২ই মার্চের একটা ঘটনা আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনে আয়োজিত এক সভায় পটুয়া কামরুল হাসানের আহ্বানে শাপলাকে জাতীয় আমাদের যে জাতীয় ফুল আছে সেই ফুলের ফুল হিসেবে কিন্তু ঘোষণা করা হয়। আমি আবার বলছি যে এই ১২ই মার্চ, ৭ই মার্চের পর হচ্ছে ১২ই মার্চ। ১২ই মার্চের ঘটনাটা কি, যে শাপলাকে জাতীয় ফুল হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং এই সিদ্ধান্তটা কে নেন? ওনার নাম হচ্ছে পটুয়া কামরুল। পটুয়া কামরুল কি করে? শাপলাকে কি করে? আমাদের তোমার ন্যাশনাল ফ্লাওয়ার হিসেবে কিন্তু নির্বাচন করে, হ্যাঁ? এবং সিদ্ধান্ত নেয় এবং ১৪ই মার্চের একটা ঘটনা আছে, আমি তোমাদেরকে বলি। ১৪ই মার্চের একটা ঘটনা আছে, আমি একটু মুছে দিচ্ছি। ১৪ই মার্চের ঘটনা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদীন পাকিস্তানি শাসকদের দেয়া সকল খেতাব বর্জন করেন। আসলে একটা মানুষ ওনার জীবনে, আসলে আমি তোমাদেরকে একটু বলি, আসলে তোমরা বোরিং ফিল করবে যে উনি পাকিস্তান আমলে জয়নুল আবেদীন কিন্তু আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদীন, ওনার কিন্তু অনেক ভাস্কর্য আছে। উনি এত সুন্দর করে আর্ট করতেন যে কারণে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে উনি খেতাব পেয়েছিলেন। সবগুলো খেতাব কি করেন? এই যে ১২ই মার্চ আছে, ১৪ই মার্চ আছে, এই ১৪ই মার্চ কি করেন? যে শিল্পাচার্য জয়নুল আবেদীন পাকিস্তানি শাসকদের দেয়া সকল যে খেতাবগুলো আছে বর্জন করে ফেলা। এবং এরপরে আমরা যাই হচ্ছে ১৯শে মার্চের ঘটনায়। ১৯শে মার্চের ঘটনাটা কি ঘটে?
গাজীপুরের জয়দেবপুরে পাকিস্তানিদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র যে প্রতিরোধ সেটা কিন্তু গড়ে ওঠে। আসলে আমি নিজেকে অনেক প্রাউড ফিল করি যে আমি গাজীপুরের একজন সন্তান। তার কারণটা হচ্ছে আমাদের গাজীপুর থেকেই প্রথম সশস্ত্র যে সংগ্রামটা আছে সেটা গড়ে ওঠে এবং সেটা হচ্ছে 19শে মার্চ গাজীপুরের জয়দেবপুরে পাকিস্তানিদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র যে প্রতিরোধ আছে, আমি আবার বলছি, গাজীপুরের জয়দেবপুরে পাকিস্তানিদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র যে সংগ্রামটা আছে সেটা গড়ে ওঠে গাজীপুর থেকে এবং সেটাকে আমরা কি বলছি? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সশস্ত্র যে আমাদের প্রতিরোধ আছে সেইটা। সো আশা করছি আমাদের যে ইনফরমেশনগুলো আমরা তোমাদেরকে দিচ্ছি সেই ইনফরমেশনগুলো তোমরা আশা করছি যে খুব সুন্দরভাবেই মনে রাখতেছো। এরপরে আমরা চলে যাব হচ্ছে তোমার আমাদের যে মুক্তিযুদ্ধের ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলোর মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার 23শে মার্চে চলে যাব। 23শে মার্চের কি ঘটনা আছে? 23শে মার্চের একটা ঘটনা, স্পেসিফিক একটা ঘটনা তোমাদেরকে বলি। পাকিস্তান দিবসে পাকিস্তানি জাতীয় পতাকার পরিবর্তে পূর্ব বাংলার অফিস আদালতে সর্ব জায়গায় 23শে মার্চ পাকিস্তানের যে পতাকাগুলো ছিল সেই পতাকাগুলো নামায়া আমাদের যে মানচিত্র খচিত যে পতাকা আছে সেইটাই মূলত হচ্ছে আমাদের কত তারিখে দেওয়া হয়? 23শে মার্চ। পতাকাগুলো ওনাদের পতাকাগুলো আমরা কি করছি? পাকিস্তানের যে পতাকাগুলো সেগুলোর পরিবর্তে পাকিস্তানের অফিস আদালত সমূহেতে সর্বত্র জায়গায় আমাদের বাংলাদেশের তোমার যে পতাকাগুলো আছে সেই পতাকাগুলো আমরা কিন্তু লাগাইছিলাম। পতাকাগুলো পাকিস্তানের পতাকাগুলো কি করছি? ডাউনফল করছি এবং হচ্ছে আমাদের যে পতাকাগুলো আছে সেগুলোগুলো লাগাই ফেলছি। তো দেখো 23 মার্চের পরে আমাদের খুবই গুরুত্বপূর্ণ আরেকটা তোমাদের রাত আছে, সেটা হচ্ছে 25শে মার্চ, যেটাকে আমরা কালো রাত্রি বলি, কেউ আরও অনেক নামেই কিন্তু আখ্যায়িত করি। অপারেশন সার্চ লাইট আছে, সেই অপারেশন সার্চ লাইট যেটা আছে সেটাও কিন্তু আমাদেরকে এই 25শে মার্চে কিন্তু ঘটানো হয়েছিল এবং এই 25শে মার্চ অপারেশন সার্চ লাইট নিয়ে কিন্তু আসলে আমাদের বাঙালিদের উপরে নির্মমভাবে পাকিস্তানিরা কিন্তু আমাদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছিল 25শে মার্চ। এটাকে আমরা বলছি হচ্ছে অপারেশন সার্চ লাইট। এবং এই অপারেশন যে সার্চ লাইটের যে তোমার বিষয়গুলো আছে আমি একটু লিখে দিই। অপারেশন সার্চ লাইট, অপারেশন সার্চ লাইট, এই অপারেশন সার্চ লাইটের ক্ষেত্রে এই ইয়াহিয়া খান অপারেশন সার্চ লাইট স্বাক্ষর করে পাকিস্তানে চলে যান। অপারেশন বাঙালিদের উপরে যে একটা নির্মমভাবে যে আমাদের উপর অত্যাচার করা হবে, এই অত্যাচারের কিন্তু নীল নকশা তৈরি করেন কে? ইয়াহিয়া খান কি করেন? আমাদের এই পূর্ব বাংলায় থাকতে কিন্তু এগুলো হচ্ছে উনি কিন্তু স্বীকৃতি দিয়ে যাওয়ার পরে উনি যখন হচ্ছে পাকিস্তানে চলে যান, তোমার কোথায় চলে যান? উনি চলে যান হচ্ছে পাকিস্তানে চলে যান এবং পাকিস্তানে চলে যাওয়ার পর হচ্ছে ওই দিন রাত 11টায় ক্যান্টনমেন্টে প্রথম সেনা অভিযান শুরু হয়। কোথায়? রাত 11টার দিকে যে হচ্ছে সেনা অভিযান যেটা আছে সেটা পরিচালিত হয় 1971 সালের যে 25শে মার্চ আছে সেই 25শে মার্চে, এবং রাত 11টায় প্রথম সেনা অভ্যুত্থান শুরু হয় এবং প্রথম আক্রমণের শিকার হয়েছে রাজারবাগ পুলিশ লাইন, ইপিআর পিলখানা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়া যেটা আছে সেটা। কোথায় প্রথম আক্রমণের শিকার হয়েছে? রাজারবাগ পুলিশ লাইন। তারপর হচ্ছে কোথায় তারপর হচ্ছে আমাদের ইপিআর পিলখানা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। দেখো পরীক্ষার মধ্যে যদি আসে যে 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের উপর যে নির্মম অত্যাচার চালিয়েছিল সেই অত্যাচারের শিকার কোন এরিয়ার লোকজন হয়েছিল? রাজারবাগ পুলিশ লাইন, এরপর হচ্ছে তোমার ইপিআর পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, তো এরপরে হচ্ছে
এরপরে চলে যাব হচ্ছে আমাদের ২৬শে মার্চ। দেখো ঘটনা প্রবাহ এত সুন্দর করে তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করতেছি, যাতে করে যেখান থেকে কোশ্চেন আসুক তোমরা যাতে অ্যাটলিস্ট আনসারটা করতে পারো। সো এরপর হচ্ছে ২৬শে মার্চ চট্টগ্রামের যে কালুরঘাট আছে সেই বেতার কেন্দ্র থেকে এম.এ. হান্নান কর্তৃক স্বাধীনতার ঘোষণা প্রচার করা হয় ২৬শে মার্চ। ২৬শে মার্চ কি আমাদের স্বাধীনতার যে ঘোষণাটা আছে সেই ঘোষণাটা কাকে দেন? ওনার নাম হচ্ছে এম.এ. হান্নান। উনি স্বাধীনতার যে ঘোষণাটা আছে সেটা কিন্তু প্রচার করেন। স্বাধীনতার যে ঘোষণা আছে সেটা প্রচার করেন কে? এম.এ. হান্নান। এবং সেটা কিন্তু কোথা থেকে প্রচার করা হয়? সেটা হচ্ছে চট্টগ্রাম কালুরঘাট থেকে প্রচার করা হয়। চট্টগ্রামের কালুরঘাট থেকে প্রচার করা হয় এবং হচ্ছে এম.এ. হান্নান কর্তৃক স্বাধীনতার ঘোষণাটা প্রচার করা হয়। এবং ২৭শে মার্চ কী করেন? ২৭শে মার্চের একটা ঘটনা আছে। তো এখান থেকে কী করা হয়? স্বাধীনতার এম.এ. হান্নান, হ্যাঁ? এম.এ. হান্নান এম.এ. হান্নান কী করেন? ২৬শে মার্চ এম.এ. হান্নান তোমার আমাদের যে ঘোষণাপত্রটা আছে সেটা কিন্তু উনি প্রচার করেন। এবং ২৭শে মার্চ আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে চট্টগ্রামস্থ কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা। তার মানে হচ্ছে যে চট্টগ্রামের থেকে কিন্তু সবগুলা ইনফরমেশন ডেলিভারি করা হয়েছে। তো এরপরে হচ্ছে ২৭শে মার্চের একটা ঘটনা আছে। ২৭শে মার্চ কী করে? ২৭শে মার্চের একটা ঘটনা, গুরুত্বপূর্ণ একটা ঘটনা, সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে চট্টগ্রাম থেকে মেজর জিয়াউর রহমান কী করেন? তো তোমার এই যে স্বাধীনতার যে তোমার ডাকটা আছে এইটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে জিয়াউর রহমান কিন্তু এটাকে প্রচার করে দেন। সো দ্যাটস ওয়াই জিয়াউর রহমান কিন্তু স্বাধীনতাকে ঘোষক বলা হয়। সো এরপর হচ্ছে ২৭শে মার্চ গেল। ২৭শে মার্চের পরে হচ্ছে তোমার ৪ এপ্রিল হবিগঞ্জের চা বাগানে কর্নেল এম.এ.জি. উসমানীর নেতৃত্বে ৪ মার্চ, হ্যাঁ? ৪ এপ্রিল, সরি, ৪ হচ্ছে এপ্রিল, এটা ভুল করছি। ৪ এপ্রিল কি হয়? ৪ এপ্রিল কি হয়? মুক্তি ফৌজ গঠিত হয়। মুক্তি ফৌজ কার নেতৃত্বে গঠিত হয়? কর্নেল এম.এ.জি. উসমানীর নেতৃত্বে। খুবই গুরুত্বপূর্ণ একজন পার্সন, যিনি হচ্ছে কি করেন? মুক্তি ফৌজ গঠন করেন। এবং মুক্তি ফৌজ কেন গঠন করেন? মুক্তি ফৌজটা গঠন করেন হচ্ছে পাকিস্তানিদের বিরুদ্ধে কিন্তু সশস্ত্র একটা সংগ্রাম গড়ে তোলার জন্য। এবং এই মুক্তি ফৌজটা গঠিত হয় হচ্ছে হবিগঞ্জের চা বাগানে। হবিগঞ্জের চা বাগান। হবিগঞ্জের চা বাগানে হবিগঞ্জের চা বাগানে মুক্তি ফৌজ গঠিত হয়। মুক্তি ফৌজ গঠিত হয় ৪ এপ্রিল। এবং যিনি মানে এই মুক্তি ফৌজ গঠন করেন তার নাম হচ্ছে কর্নেল এম.এ.জি. ওসমানী। আশা করছি সবগুলো ইনফরমেশন তোমাদের মনে আছে। এবং এরপরে আমরা যাব হচ্ছে মোটামুটি মানে বলতে পারো যে একদম মেইন পয়েন্টগুলোতে যাব। এবং এই পয়েন্টগুলো শেষ করলে দেখবা যে আমাদের ক্লাস মোটামুটি কিন্তু তোমাদের আয়ত্তে চলে আসছে। এবং যে কোয়েশ্চেনগুলো হয় সেগুলো তোমরা কিন্তু বুঝতে পারবা যে কী কোয়েশ্চেনগুলো হয়। তো এরপরে আমি একটু বোর্ডের বাইরে যাই লিখছি যে ১০ এপ্রিল মুজিবনগরে অস্থায়ী সরকার গঠিত হয়। দেখো এখন যে ইনফরমেশনগুলো দিব সবগুলো খুবই ইম্পর্টেন্ট। ১০ এপ্রিল, হ্যাঁ? ১০ এপ্রিল ১০ এপ্রিল কী হয়? ১০ এপ্রিল যেটা করা হয়, মুজিবনগরে অস্থায়ী সরকার গঠন করা হয়। ১০ এপ্রিল মুজিবনগর সরকার, মুজিবনগর, হ্যাঁ, নগর সরকার কোথায় করা হয়? বৈদ্যনাথ তলায়। কোথায় করা হয়? বৈদ্যনাথ তলায়, মেহেরপুরের বৈদ্যনাথ তলায়। মেহেরপুর বৈদ্যনাথ তলায়। মেহেরপুরের কোথায় করা হয়? বৈদ্যনাথ তলা। আশা করছি বুঝতে পারছো যে ১০ এপ্রিল কী করা হয়? মুজিবনগর সরকার গঠিত হয়। তোমার কোথায় গঠিত হয়? মেহেরপুরের বৈদ্যনাথ তলায় ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত করা হয়। এবং ১৭ এপ্রিল যেটা করা হয় যে শপথ অনুষ্ঠান কিন্তু পরিচালিত হয়, বা শপথ নেওয়ার যে তোমার অনুষ্ঠান আছে সেটা কিন্তু পরিচালিত হয় হচ্ছে ১৭ এপ্রিল।
মানে মুজিবনগর সরকার গঠিত হয় কত সালে? ১৯৭১ সালের আমাদের ১০ই এপ্রিল, এবং ১৭ই এপ্রিল কী করা হয়? মুজিবনগরে কিন্তু অস্থায়ী সরকারের যে তোমার শপথ গ্রহণ আছে, সেই শপথ গ্রহণ কিন্তু তোমার নেওয়া হয়। এবং আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে যে শপথ বাক্য যে পাঠ করান, শপথ বাক্য যিনি পাঠ করান তার নাম হচ্ছে ইউসুফ আলী, এবং ওইদিন স্বাধীনতার ঘোষণাপত্রও কিন্তু গৃহীত হয়। তাহলে স্বাধীনতার যে ঘোষণাপত্র আছে সেটা গৃহীত হয় হচ্ছে আমি কত তারিখে? তোমার ১৭ই এপ্রিল। ১৭ই এপ্রিল কিন্তু আমাদের স্বাধীনতা পত্রের মানে হচ্ছে তোমার সংগৃহীত হয় এবং শপথপত্র পাঠ করান হচ্ছে গিয়ে মোহাম্মদ ইউসুফ আলী, যিনি ছিলেন অধ্যাপক। এরপরে আরও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদেরকে দেওয়া প্রয়োজন। এটা হচ্ছে ১৪ই ডিসেম্বর। এরপরে ১৪ই ডিসেম্বরের খুবই একটা গুরুত্বপূর্ণ, ১৪ই ডিসেম্বরে আমরা যে শহীদ বুদ্ধিজীবী হত্যা যে দিবস, বা তোমার বুদ্ধিজীবীদেরকে যে হত্যা করা হয়, পাকিস্তানিরা যারা আছে তারা হচ্ছে বন্দি করে কি করে, রাজাকার আলবদররা কিন্তু পরিকল্পিতভাবে আমাদের ১৪ই ডিসেম্বর যত বুদ্ধিজীবী আছে সবাইকে কিন্তু ডিরেক্টলি মেরে ফেলছে। সো ওই মেরে ফেলার ঘটনাটা বা ওই মেরে ফেলার যে বিষয়টা, ওইটাকে আমরা কিন্তু বুদ্ধিজীবী হত্যা দিবস বলি। এবং যেটা ঘটানো হয় হচ্ছে ১৪ই ডিসেম্বর কিন্তু তোমার ওই আমাদের বুদ্ধিজীবী হত্যা সবগুলোকে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়। সো আশা করছি বুঝতে পারছো যে বিষয়গুলো কবে কী করা হয়। এবং ১৬ই ডিসেম্বর রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে, এরপর হচ্ছে ১৪ই ডিসেম্বর গেল, এরপর হচ্ছে ১৬ই ডিসেম্বর ১৬ই ডিসেম্বর ডিসেম্বর ১৬ই ডিসেম্বর কী করা হয়? ১৬ই ডিসেম্বরে যে ঘটনাটা হচ্ছে সেটা হচ্ছে কি, রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে, রেসকোর্স ময়দান যেটা বর্তমানে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান যেটাকে আমরা বলি, ওই সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি যত হানাদার বাহিনী আছে তারা কিন্তু আত্মসমর্পণের মধ্য দিয়ে কিন্তু ১৬ই ডিসেম্বর আমাদের দেশ কিন্তু একটা স্বাধীন বাংলাদেশ হিসেবে জয়লাভ করে। দেখো সেই ১৯৪৮ সাল থেকে শুরু করে সেই এখন ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পর্যন্ত একটা জার্নি কিন্তু আমরা শেষ করলাম। আশা করছি যে তোমাদের এই যত ইনফরমেশনগুলো আছে, প্রয়োজনে একটু পজ দিয়ে নিজেরা একটু দেখবা, দেখলেই যে ইনশাল্লাহ তো সব কিছুই তোমাদেরকে ক্লিয়ার হয়ে যাবে। তো এরপরে আমাদের মুজিবনগর সরকার রিলেটেড কিছু কোয়েশ্চেন অনেক সময় আসে। হ্যাঁ, মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন, অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমানই। হ্যাঁ, শেখ মুজিবুর রহমানই ছিলেন, এবং উপরাষ্ট্রপতি ছিলেন তোমার সৈয়দ নজরুল ইসলাম। হ্যাঁ, উপ রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। তোদেরকে লিখে দিই, রাষ্ট্রপতি ছিলেন এগুলো হচ্ছে অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন মুজিবুর রহমান। হ্যাঁ, আমি একটু লিখে দিই, মুজিবুর রহমান। প্রধানমন্ত্রী ছিলেন কে? প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে আমাদের সৈয়দ নুরুল ইসলাম। সৈয়দ নুরুল ইসলাম ছিলেন হচ্ছে প্রধানমন্ত্রী, এবং উপরাষ্ট্রপতি, উনি হচ্ছে উপরাষ্ট্রপতি। আমি একটু ভুল লিখেছি, উনি হচ্ছে উপরাষ্ট্রপতি হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। হ্যাঁ, সৈয়দ নজরুল ইসলাম, নুরুল ইসলাম বলে আমি ভুল করছি, সৈয়দ নজরুল ইসলাম ছিলেন হচ্ছে উপরাষ্ট্রপতি, এবং প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। আশা করছি তোমরা বুঝতে পারছো যে রাষ্ট্রপতি কে ছিলেন। রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি ছিলেন হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম, এবং হচ্ছে তোমার আর কে ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে তাজউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। এবং হচ্ছে অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী। অর্থমন্ত্রী ছিলেন
মনসুর আলী ক্যাপ্টেন, উনি যিনি ক্যাপ্টেন ছিলেন, ক্যাপ্টেন মনসুর আলী, ক্যাপ্টেন মনসুর আলী। এবং হচ্ছে পররাষ্ট্র আইনমন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ। পররাষ্ট্র আইনমন্ত্রী, আমি একটু মুছে দিচ্ছি তার কারণটা হচ্ছে আমি অনেক নিচে এসে পড়েছি। পররাষ্ট্র ও আইনমন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ। একটু মুছে দিয়ে আমি লিখে দিচ্ছি, পররাষ্ট্র ও আইন মন্ত্রী ছিলেন কে? খন্দকার মোস্তাক আহমেদ, খন্দকার মোস্তাক আহমেদ, খন্দকার মোস্তাক আহমেদ। এবং হচ্ছে আমাদের স্বরাষ্ট্র ও ত্রাণমন্ত্রী ছিলেন এইচ.এম. কামরুজ্জামান। স্বরাষ্ট্র ত্রাণমন্ত্রী ছিলেন এইচ.এম. কামরুজ্জামান। আসলে সব ইনফরমেশন আমি বোর্ডে লিখছি না এখন, যে ইনফরমেশনগুলো সেগুলো একটু কম গুরুত্বপূর্ণ, তোমরা একটু দেখে নাও যাতে করে পরীক্ষায় যদি কখনো আসে যাতে করে তোমরা অ্যান্সার করতে পারো। তো এরপরে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের সেক্টর ও সেক্টর কমান্ডার যারা আছে আসলে তাদেরকে নিয়ে একটু কথা বলা প্রয়োজন। মুক্তিযুদ্ধের সময় আমাদের হোল বাংলাদেশকে কয়টা সেক্টরে বিভক্ত করা হয়? আমরা জানি যে মুক্তিযুদ্ধের সময় আমাদের যেই পুরো বাংলাদেশ আছে, এই বাংলাদেশকে মোট 11টি সেক্টরে বিভক্ত করা হয়। এবং তোমার আমাদের মুক্তিযুদ্ধের সেক্টর ছিল মোট 11টি এবং সাব সেক্টর ছিল 64টি। সেক্টর হচ্ছে 11টি, সাব সেক্টর 64টি। সেক্টর ছিল কতটি? সেক্টর ছিল 11টি এবং সাব সেক্টর ছিল হচ্ছে 64টি। আমি ভিডিওটা আসলে অনেক বেশি কন্টিনিউ করা পসিবল না, তার কারণটা হচ্ছে আমার ক্যামেরা দেখাচ্ছে আমি 19 মিনিট আর রেকর্ড করতে পারবো, মাত্র 19 মিনিট রেকর্ড করতে পারবো। তো সেক্টরগুলো দিয়েই কিন্তু আমি চেষ্টা করবো যে আজকের এই ক্লাসটা শেষ করার জন্য, কারণ ক্লাসটা অলরেডি প্রায় হচ্ছে 1 ঘন্টার দিকে চলে গেছে। হ্যাঁ, তো সেক্টর ছিল মোট 11টা, সাব সেক্টর ছিল হচ্ছে 64টা। হ্যাঁ, সেক্টর 11টা, সাব সেক্টর হচ্ছে 64টা। এবং 1 নাম্বার সেক্টর যে আছে সেটা হচ্ছে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের যেটা আছে সেক্টর 1। হ্যাঁ, সেক্টর 1টা হচ্ছে চট্টগ্রাম। হ্যাঁ, তোমাদের এই ইনফরমেশনগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং এই সেক্টরের 1 নাম্বারের যে সেক্টর কমান্ডার ছিলেন ওনার নাম হচ্ছে মেজর জিয়াউর রহমান। এবং আরেকজন সেক্টর কমান্ডার ছিলেন তার নাম হচ্ছে মেজর রফিকুল। তাহলে আমি আবার বলছি যে সেক্টর মুক্তিযুদ্ধের সময় মোট কতগুলো সেক্টরে ভাগ করা হয়েছে? সেক্টরে ভাগ করা হয়েছে হচ্ছে 11টি, সাব সেক্টর ছিল 64টি। প্রথম সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান এবং মেজর রফিকুল ইসলাম। এবং প্রথম সেক্টরটা কোথায় ছিল? হচ্ছে চট্টগ্রাম। আশা করছি তোমরা বুঝতে পারছো। নেক্সট সেক্টরে চলে যাব। নেক্সট সেক্টর হচ্ছে সেক্টর 2, সেটা হচ্ছে আমাদের নোয়াখালী কুমিল্লা জেলা। হ্যাঁ, সেক্টর 2 নাম্বার সেক্টর হচ্ছে আমাদের নোয়াখালী কুমিল্লা। হ্যাঁ, আখাউড়া, ভৈরব এইসব এরিয়া। এবং এইখানে হচ্ছে আমাদের যে সেক্টর কমান্ডার ছিলেন ওনার নাম হচ্ছে মেজর খালেদ মোশাররফ। তাহলে 2 নাম্বার হচ্ছে তোমার কোথায়? কুমিল্লা। তারপর হচ্ছে কোথায়? কুমিল্লার পরে হচ্ছে তোমার নোয়াখালী, তারপর হচ্ছে আখাউড়া। তো এই এরিয়ার মধ্যে 2 নাম্বার সেক্টর পড়ছে এবং এই 2 নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? মেজর খালেদ মোশাররফ এবং মেজর হায়দার। খালেদ মোশাররফ ও হায়দার। এবং উনি হচ্ছে মেজর হায়দার। হ্যাঁ, মেজর হায়দার। সো দেখো যারাই হচ্ছে এই সেক্টরগুলো হচ্ছে পরিচালিত করছে তারা কিন্তু অনেক আসলে গুরুত্বপূর্ণ কেউ সেক্টর কমান্ডার, কেউ হচ্ছে মেজর, কেউ ক্যাপ্টেন। হ্যাঁ, সো আশা করছি তোমরা বুঝতে পারছো। এবং 2 নাম্বার সেক্টরটা আমাদের শেষ হয়ে গেল। এবং 3 নাম্বার সেক্টর 3-এর যেটা হচ্ছে কুমিল্লা জেলার অংশ বিশেষ হচ্ছে তোমার সেক্টর 3-এও আছে। হ্যাঁ,
2 নম্বরে কুমিল্লা ছিল। তো 3 নম্বর সেক্টরও হচ্ছে কুমিল্লা, কুমিল্লার অংশবিশেষ, হ্যাঁ? কুমিল্লার অংশবিশেষ, বিশেষ করে আখাউড়া এই এরিয়াগুলা, হ্যাঁ? আখাউড়া, ভৈরব, ঢাকা শহর, রাজশাহী, ঢাকা জেলার দক্ষিণাংশ, ফরিদপুর অঞ্চল, এগুলোতে কিন্তু তোমার সেক্টর 3 এর মধ্যে পড়ছে হচ্ছে এগুলো, হ্যাঁ? এবং শফিউল্লাহ মেজর যে আমাদের শফিউল্লাহ আছে, মেজর শফিউল্লাহ ও মেজর নুরুজ্জামান কিন্তু এই 3 নাম্বার সেক্টরটা পরিচালিত করছে। তো এরপরে কিন্তু আমরা সেক্টর 4 এ যাবো, যে সিলেটের যে পূর্বাঞ্চল আছে, হ্যাঁ? সিলেটের সেক্টর 4 হচ্ছে সিলেটের পূর্বাঞ্চল, সেক্টর 4। 4 নাম্বার সেক্টর সিলেটের যে পূর্বাঞ্চল আছে, সিলেটের ওই পূর্বাঞ্চলটাকেই আমরা সেক্টর 4 এর মধ্যে ধরবো। এবং মানে হচ্ছে, এবং মেজর সিআর দত্ত যিনি ছিলেন এবং ক্যাপ্টেন আব্দুর রব, মেজর সিআর দত্ত এবং আব্দুর রব যিনি আছেন, এই 2 জনে মিলে কিন্তু এই 4 নাম্বার সেক্টর সিলেটের অংশ, সিলেটের কিন্তু পূর্বাঞ্চল, খোয়াই, বিশেষ করে খোয়াই, শায়েস্তাগঞ্জ রেল লাইন থেকে উত্তর সিলেট, ডাউকি পর্যন্ত কিন্তু আমাদের এই জায়গাগুলো কিন্তু সেক্টর 4 এর অন্তর্ভুক্ত ছিলেন। এবার আসি সেক্টর 5। সেক্টর 5 হচ্ছে সিলেটের পশ্চিমাঞ্চল, হ্যাঁ? সেক্টর 5 হচ্ছে সিলেটের পশ্চিমাঞ্চল, সেক্টর 5। তারপর হচ্ছে, এবং মীর শওকত আলী, হ্যাঁ? মীর শওকত আলী ছিলেন সেক্টর কমান্ডার। মীর শওকত আলী ছিলেন সেক্টর 5 এর সেক্টর কমান্ডার, এবং এটা হচ্ছে সিলেটের পশ্চিমাঞ্চল। আশা করছি তোমরা বুঝতে পারছো। আমি আর বেশিক্ষণ ক্লাসটা কন্টিনিউ করতে পারছি না। ক্যামেরা অলরেডি সিগন্যাল দিচ্ছে যে খুব দ্রুত এই ক্লাসটা শেষ করে দেওয়ার জন্য, হ্যাঁ? বাট আমরা কিন্তু চেষ্টা করব যে আমরা আরও কিছু সময় ক্লাসটা কন্টিনিউ করব আরেকদিন। সো ওই সময়গুলাতে কিন্তু আমরা আমাদের সেক্টরগুলো নিয়ে আরও বিশেষভাবে আলোচনা করব। এর বাইরেও কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে কিন্তু আমরা চেষ্টা করলাম, মানে আমরা আমাদের আরও অনেক কথা আছে। তার কারণটা হচ্ছে মুক্তিযুদ্ধের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের খেতাব। খেতাব থেকে বারবার কোয়েশ্চেন আসে যে বীর শ্রেষ্ঠ কয়জন, বীর উত্তম কয়জন, বীর বিক্রম কয়জন, তারপর হচ্ছে তোমার বীর প্রতীক কয়জন। তো এগুলো দিয়েই কিন্তু আমাদের আজকের ক্লাসটা শেষ করব। তো মুক্তিযুদ্ধের সময় সেক্টর থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, এত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ডিটেলসে আসে না। এগুলো যেগুলো আসে সেগুলো বিসিএস, তারপর হচ্ছে তোমার আরও ডিপলি যেগুলো কোয়েশ্চেন, মানে প্রতিযোগিতামূলক প্রশ্ন, বিশেষ করে প্রিলিমিনারি পরীক্ষাগুলোতে কিন্তু হয়। কিন্তু এর বাইরে আমরা যেটা এখন শিখব সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত সৈনিক কয়জন, হ্যাঁ? আমাদের মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত সৈনিক কে কয়জন? বিশেষ করে বীর শ্রেষ্ঠ আছেন কয়জন, বীর উত্তম কয়জন, বীর বিক্রম, বীর প্রতীক কয়জন? তো বীর শ্রেষ্ঠ হচ্ছে 7 জন, হ্যাঁ? বীর শ্রেষ্ঠ খেতাব। এখন আমরা দেখব হচ্ছে খেতাব। বীর শ্রেষ্ঠ হচ্ছে কয়জন? বীর শ্রেষ্ঠ আমাদের কয়জন? বীর শ্রেষ্ঠ হচ্ছেন 7 জন, 7 জন। বীর শ্রেষ্ঠ 7 জন। বীর উত্তম বীর উত্তম কয়জন? বীর উত্তম হচ্ছে কিন্তু 69 জন। বীর শ্রেষ্ঠ 7 জন, বীর উত্তম 69 জন। এরপর হচ্ছে বীর বিক্রম। বীর বিক্রম আছেন কয়জন? বীর বিক্রম হচ্ছে কিন্তু 175 জন, 175 জন। এরপর হচ্ছে বীর প্রতীক। বীর বিক্রম হচ্ছে 175, বীর প্রতীক হচ্ছে 426 জন। বীর প্রতীক কয়জন? 426 জন, 426 জন। এবং এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে মোট খেতাব পান হচ্ছে 677 জন, 677 জন। বীর শ্রেষ্ঠ 7 জন, বীর উত্তম 69 জন, বীর বিক্রম 175 জন, বীর প্রতীক 426, এবং হোল যদি তুমি যোগ দাও তাহলে মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত দেখবা যে 677 জন হচ্ছে মোট তোমার আমাদের যে আছে ওনারা, হ্যাঁ? সো আশা করছি তোমরা বুঝতে পারছো। এবং যদি আমি মুক্তিযুদ্ধ নিয়ে পড়াশোনা করাই তাহলে আসলে অনেক শেষ করা যাবে না। সো মুক্তিযুদ্ধের চলচ্চিত্র থেকে কিছু, আসলে যেহেতু মুক্তিযুদ্ধের চলচ্চিত্র নিয়ে কিছু বলছি, তো মুক্তিযুদ্ধের চলচ্চিত্র থেকে চলো 2-1 লাইন আমরা দেখে নিই। চলচ্চিত্র খুব দ্রুত শেষ করে দিব, যে ওরা 11 জন। চলচ্চিত্র, হ্যাঁ? চলচ্চিত্র থেকে কি কোশ্চেন আসে যে ওরা 11 জন কে লিখছে? চাষী নজরুল ইসলাম। ওরা 11 জন, ওরা 11 জন কে লিখছে? চাষী নজরুল ইসলাম।
ওরা 11 জন লিখছে কে? চাষী নজরুল ইসলাম। এরপর হচ্ছে তোমার নদীর নাম মধুমতি, তানভীর মোকাম্মেল। নদীর নাম মধুমতি। আমি লিখলে আসলে অনেক কিছু লেখা লাগবে। আমি তো তোমাদেরকে বলে দেই যে ওরা 11 জন লিখছে কে? চাষী নজরুল ইসলাম। তারপর হচ্ছে নদীর নাম মধুমতি, নদীর নাম মধুমতি এটা লিখছে কে? তানভীর মোকাম্মেল। আলোর মিছিল নারায়ণ ঘোষ মিতা। আলোর মিছিল লিখছে কে? নারায়ণ ঘোষ মিতা। ওরা 11 জন চাষী নজরুল ইসলাম। খুবই মানে এটা একবার কমন, এটাতে পরীক্ষা আসেই, হ্যাঁ? তারপর হচ্ছে তোমার হচ্ছে আগুনের পরশমণি হুমায়ূন আহমেদ। আগুনের পরশমণি, আগুনের পরশমণি, আগুনের পরশমণি, পরশমণি হুমায়ূন আহমেদ, হুমায়ূন আহমেদ। তো এগুলো হচ্ছে তোমার চলচ্চিত্র থেকে বারবার কোয়েশ্চেন আসে। তারপর হচ্ছে মেঘের অনেক রং, হারুনুর রশিদ আছে। মেঘের অনেক রং, উনার নাম হচ্ছে হারুনুর রশিদ। এবং হাঙর নদীর গ্রেট, হাঙর নদীর গ্রেট এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা তোমার পয়েন্ট, যে হাঙর নদীর গ্রেট এই চলচ্চিত্রটা মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র। এটার তোমার যে রচয়িতা আছে বা তোমার এই চলচ্চিত্রকার হচ্ছে পরিচালক আছে, ওনার নাম হচ্ছে চাষী নজরুল ইসলাম। হাঙর নদীর গ্রেট। আমি আর ক্লাসটি কন্টিনিউ করতে পারতেছি না একটা বিশেষ কারণের জন্য। আমার ক্যামেরা এখন আর নিতে পারছে না। ১০ মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে। এর আগে যদি বন্ধ হয়ে যায় পুরো ক্লাসটাই আসলে লস হয়ে যাবে। সো আশা করছি বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে যদি যে কোনো কোয়েশ্চেন আসুক আমরা কিন্তু অ্যান্সার করতে পারবো। নেক্সট কোনো একটা ক্লাসে আমরা এমসিকিউ ট্রাই করব। দেখব যে আমরা পারি কিনা। ইনশাআল্লাহ অবশ্যই আমরা চেষ্টা করব যে ইনশাআল্লাহ অবশ্যই অ্যান্সার করার জন্য। যে কোনো কোয়েশ্চেন তোমরা একটু ক্লাসটা রিভিউ করো। আর হচ্ছে যদি কোনো কোয়েশ্চেন আসে, যদি কোনো ক্রিটিক্যাল কোয়েশ্চেন থাকে আমাকে তোমরা বলতে পারো। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আজকের মতো ক্লাসে এখানেই বিদায় নিচ্ছি। আমার গলা ভেঙে গেছে চিল্লাইতে। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।